হাম ও উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 8 জনের প্রাণহানি। সিলেটে পেডিয়াট্রিক আইসিইউ সংকট। এক মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে, রক্তে ইনফেকশন। হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। টাঙ্গাইলে নবজাতক সহ মায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের 1 সপ্তাহেও কুল কিনারা করতে পারেনি পুলিশ। প্রাথমিক ধারণা শ্বাসরোধে হত্যা। ঘটনাস্থলে যে আমরা বস্তাবন্দি অবস্থায় একটা লাশ উদ্ধার করি, লাশ বস্তা থেকে বের করার পরে নবজাতকের লাশও বের হয়। নরসিংদীর পলাশে বিদ্যুৎ সাবস্টেশনে ডাকাত দলের হানা, মালামাল লুট, তার কেটে নেয় বিদ্যুৎ বিচ্ছিন্ন 4টি গ্রাম। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন খাল পুনর্খনন কাজের। যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি তিনি উদ্বোধনের মাধ্যমেই যশোর মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে রূপান্তর করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে শোকের ছায়া। হত্যায় জড়িতদের বিচার দাবি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম ও উপসর্গ নিয়ে থামছে না মৃত্যু। রোববার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগী ভর্তি হচ্ছে 1564 জন। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 46 জনকে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 28 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দা রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে আরও সংক্রমণ ঝুঁকি। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়তে থাকায় উদ্বেগ কমছে না অভিভাবকদের মাঝেও। এক মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে, হাম বাড়ানো আজ 10 দিন হলো। রক্তে ইনফেকশন। হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে ওরা পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। অভিভাবকদের কথাই শুনছিলাম দর্শক। আমরা একটু বরিশালের খবর জানতে চাই সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো এবং সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়লো আপনার? ছোঁয়া, বরিশাল বিভাগের যদি তথ্য বলি, এখন পর্যন্ত আসলে সার্বিক পরিস্থিতি দৃশ্যমান ততটা উন্নতির দিকে যায়নি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে গেল 24 ঘন্টায়ও 46 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সবাই শিশু এবং তাদের বয়স 5 মাস থেকে শুরু করে 2 বছর, 3 বছর পর্যন্ত, এবং তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণেই কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে 24 ঘন্টায় যেমন 46 জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে কিন্তু 59 জন শিশুকে এখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 140 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের যে 4টি আইসোলেশন কক্ষ রয়েছে সেখানে চিকিৎসা নিয়েছেন। এবং আজ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই হাম রুবেলার উপলক্ষেই তারা আসলে মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছেন এবং জানিয়েছেন যে সারা দেশব্যাপী যে টিকাদান ক্যাম্পিং চলছে, এই ক্যাম্পিংয়ের মাধ্যমে যে শিশুরা টিকা পেয়েছেন বা যারা টিকা পায়নি সবাইকে কিন্তু এই টিকাদান কর্মসূচির
আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এই যে টিকাদান ক্যাম্পেইন, এই টিকাদান ক্যাম্পেইন শেষ হলে তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেসব শিশু 1 ডোজ বা 2 ডোজ পেয়েছে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে, যারা বিগত দিনে যে শিশুগুলো টিকা পায়নি তাদেরকে ওই টিকা কার্যক্রমের আওতা আনা হচ্ছে এবং এই ক্যাম্পেইন শেষ হলে তিনি মনে করেন যে হামের যে প্রাদুর্ভাব রয়েছে সেটি কমে আসবে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে তারা সাধ্যমতো চেষ্টা করছেন এবং বিগত দিনের তুলনায় এখন কিন্তু আসলে বেশি সংখ্যক রোগী ছাড়পত্র পাচ্ছেন। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে। সিলেটে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বাড়ছে আশঙ্কাজনক রোগীদের হার ও মৃত্যু। এর মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে পেডিয়াট্রিক আইসিইউ, ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে আইসিইউ সংকট। বিকল্প উপায়ে চিকিৎসার ব্যবস্থা করছেন সংশ্লিষ্টরা। 3 মাস বয়সী শিশু আয়ান হাসপাতালের শয্যায় মায়ের কোলে শুয়ে লড়াই করছে হামের সাথে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজন আইসিইউর, তবে কোথাও আইসিইউ বেড না পেয়ে এমন আকুতি স্বজনদের। ডাক্তার আনতে কইছে দিয়া আইসিইউ লাগবে, আইসিইউ মিলেন না বিদায় দেখেন 2টা অক্সিজেন লাগাইছে 2 মুখায়। নাতিও তাহলে ইয়া সুস্থভাবে বাড়িখানে যেতাম, ওখান টাইম সরকারের টাইমেও আবেদন, আর কোনো আবেদন নাই। শুধু আয়ান নয়, সিলেটে হাম রোগীদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও বেশ কয়েকজন রোগীর অবস্থাই আশঙ্কাজনক। তবে হাম আক্রান্ত শিশুদের জন্য উসমানী মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ, ফলে বিকল্প চিকিৎসা ব্যবস্থার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। আইসিইউতে পাঠানোর আগে কোনো ম্যানেজমেন্ট বা করা যায় কিনা সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা সবাই মিলে মিটিংয়ে বসেছি। আমরা আসলে ভবিষ্যতে এরকম কোনো সংকট আসলে কিভাবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটি নিয়ে চিরেই একটি আমরা সিদ্ধান্ত নিব। চিকিৎসকরা বলছেন ইমিউনিটি কমে যাওয়ায় এবার শিশুদের নানা শারীরিক জটিলতা ও মৃত্যুহার বাড়ছে। আপনি যদি একটা প্রপোর্শন অফ পিপুলকে কমিউনিটিতে ভ্যাকসিনেশন করেন তাহলে দেখা যাচ্ছে ওর থেকে ওর স্প্রেডটা যেমন কমে যায়, আবার অন্যরাও ওর থেকে পার্শিয়ালি মানে সাবক্লিনিক্যাল ইনফেকশন বলে, সাবক্লিনিক্যাল ইনফেকশনে ওদের মাইল্ড সাইন সিমটম হয় কিন্তু ওরাও ইমিউনিটি ডেভেলপ করে ওদের শরীরে। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 9 শিশু। হাসপাতালে ভর্তি আছেন 169 জন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। টাঙ্গাইলে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের 6 দিন পার হলেও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিচয় না মেলায় ময়নাতদন্তের পর অজ্ঞাত হিসেবেই দাফন করা হয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট এই ঘটনার কিনা তাও নিশ্চিত নয় পুলিশ। এক সপ্তাহেও কুলকিনারা হয়নি মা ও নবজাতক হত্যার ঘটনার, সন্ধান মেলেনি নাম পরিচয়েরও। গত 20 এপ্রিল সন্ধ্যায় উপজেলার গুনটিয়া গ্রামের লৌহজং নদের পাড় থেকে উদ্ধার হয় মা ও নবজাতকের অর্ধগলিত মরদেহ। এই ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। পুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরাইছে, সরানোর পর আমরা ওখানে এরকম একটা হার দেখতেছি, দেখার পরে এটুকু জায়গা সব মাংস খেয়ে ফেলাইছে। একটা মানুষ মাইরে এনে পুতিয়ার এটা যেন সাহসের কল দেখাম না, তার ফাঁসি চাই। পুলিশ জানায় মাটির নিচে পুঁতে রাখা বস্তা ধরে কুকুর টানাটানি করছিল দেখে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। সেদিন রাতেই মামলা করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও নবজাতককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। যেই করুক এটি খুবই একটি মারাত্মক অন্যায় করেছে। আমরা এই অন্যায়ের উপযুক্ত যেটা তদন্ত করে যে ওইটার দোষী সেই দোষীর আমরা উপযুক্ত শাস্তি কামনা করতেছি। এই লাশটা কার বা কিভাবে এখানে আসছে আমরা জানতে পারি না। পড়াশোনা আমরা প্রশাসনের কাছে আশা থাকবো আমাদের এই গ্রামের পক্ষ থেকে যে অতি দ্রুত এই লাশের শনাক্তকরণ করে যারা এই অপরাধের সাথে বিভৎস অপরাধের সাথে জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয় দ্রুত। এ ঘটনার 4-5 দিন পর গর্ভবতী নারীকে ধর্ষণ আর গর্ভপাতের পর নবজাতক ও মাকে হত্যার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তা একই ঘটনার কিনা এমন তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধর্ষণের কথা যে উঠছে এটা এখন আমরা নিশ্চিত না,
এটা মেডিকেল এবং ফরেনসিক রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। লাশ শনাক্ত হলে আমরা সর্বোচ্চ প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনবো। ময়নাতদন্তের পর অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দুটির দাফন সম্পন্ন হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মায়ের মৃত্যুর পর ছেলে সাকিব পড়ালেখার পাশাপাশি চাকরি করে সংসারের হাল ধরেন। তার বাবা সোহেল হোসেন পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবকে কুপিয়ে হত্যার পর বাড়ির কাছে রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন সোহেল। বাবা ছেলে মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুরোপুরি সঠিকটা তো যায় না, যাওয়ার সময় লোকমুখে যেটা শুনছি যে বাপে নাকি ছেলের মেয়েরা বাপ ইচ্ছে করে এসে মরছে। ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর আর বোনের জামাই দুলাভাই সোহেল ওই পাশে। এটা কে করছে জানি না, যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিন শাস্তি দেওয়া হয়, এটা আমার দাবি। নরসিংদীর পলাশে ভাগদীপ বিদ্যুৎ সাবস্টেশনে ডাকাতি হয়েছে। তার কেটে নেয় ভাগদীপ সহ 4টি গ্রামে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 111-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, ভোরে 3টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে প্রায় 4 লাখ টাকা মূল্যের তামার তার সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ডাকাত দল সঞ্চালন লাইনের তার কেটে নেয়, বন্ধ হয়ে যায় 4টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। মোটরসাইকেল নিয়ে এসে আমাদের বাগদি সাব স্টেশনে প্রবেশ করে এবং আমাদের সিকিউরিটি গার্ড এবং লাইনম্যানদের জিম্মি করে আমাদের বিদ্যুৎ সরবরাহের যে এসিআর, সেটা যে রাইজারের তার রয়েছে, তামার তার, এগুলা খুলে নিয়ে যায় এবং কি বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ তারা খুলে নিয়ে যায়। আমাদের লোকদের দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা তারা জিম্মি করে রাখে। হবিগঞ্জ শহরের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতরাতে কালীগাছতলা এলাকায় শ্রী শ্রী কালী মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দির কমিটি জানায়, গত রাতে ঝড় বৃষ্টির সময় দেয়াল টপকে ভেতরে ঢোকে সংঘবদ্ধ চোর চক্র। পরে গ্রিল ভেঙে মন্দিরের মূল অংশে প্রবেশ করে তারা। পরে কালী প্রতিমা থেকে স্বর্ণ ও রূপার মুকুট, সীতাহার সহ বিভিন্ন অলংকার ও দান বাক্স থেকে নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এলাকাতে কিছু চিহ্নিত চোর আছে, এটার আমরা নাম অভিযোগ আলাপ করছি। চিহ্নিত চোর আছে, অতীত তারা আমরা কালকে চুরি করতে এসে তারা দরবার করছে। আমরা এখনো চেষ্টা করতেছি যে দেখি যদি কোনো খুব হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সজোর থানার অফিসে। ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানোয় দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আগের তুলনায় গ্রাহকদের সিরিয়াল কমেছে। তবে কিছু জেলায় তেল সংকটে এখনও সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। খুলনার বিভাগে আগের তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে। তবে সাতক্ষীরা, কুষ্টিয়া সহ কয়েকটি জেলার পাম্প মালিকরা জানিয়েছেন, চাহিদা বেশি থাকায় মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে অনেক পাম্প। এজন্য ব্যক্তি পর্যায়ে অতিরিক্ত জ্বালানি মজুদকে দায়ী করেছেন তারা। রংপুর বিভাগের বিভিন্ন জেলার পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে সরবরাহ বাড়ানোর কথা থাকলেও তা হয়নি। ফলে তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরের ফিলিং স্টেশনগুলোর চিত্র আগের মতোই। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতেই আগের তুলনায় গ্রাহকদের ভোগান্তি কমেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল থাকায় কুমিল্লা, ফেনী সহ কয়েকটি জেলায় এখনও সাময়িকভাবে অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা। সরকারের অবশ্যই উচিত যে এই পর্যবেক্ষণ করা বা এটা মনিটরিং করা। অভিযোগ নেই, আমরা যদি সব তেল ভালোভাবে পাতাম তাহলে আমরা চলতে পারতাম। দাম বাড়ার পরে আগে থেকে একটু ভোগান্তিটা কমছে। আগে যেমন লাইন দেওয়া লাগতো 3 ঘন্টা 4 ঘন্টা, এখন মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট মতো হয়ে যাচ্ছে। যে যেমন চাচ্ছে মোটামুটি চেষ্টা করছি সেভাবে দেওয়ার, এবং আমরাও মোটামুটি তেল পাচ্ছি। এখন সমস্যা অনেকটাই নিরসন হয়ে গেছে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল কলেজের 500 শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি 50 বছর পর নিজ হাতে সূচনা করবেন খাল পুনর্খনন কাজের। এ লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। দীর্ঘ 5 দশক পর বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে যশোর সফর করবেন তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর শার্শার উলাসী যদুনাথপুর খাল খননের মধ্য দিয়ে এক স্বপ্নের বীজ বপন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে শুরু হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা। সব মিলিয়ে যশোরে যে উন্নয়নের যাত্রা, সে যাত্রায় জেগেছে নতুন আশার আলো। নতুন করে সেই খাল খননের মাধ্যমে ওই অঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটবে। মানুষের যে উত্তাল দেখতেছি, তাতে আমরা আশা করছি যে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আশা সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যশোর মেডিকেল কলেজের 500 শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর। পাশাপাশি 50 বছর পর নিজ হাতে সূচনা করবেন খাল পুনর্খননের কাজ। যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি তিনি উদ্বোধনের মাধ্যমেই যশোর মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে রূপান্তর করবেন। মানুষের দেখছে যে কোনো সমস্যা খুলনায় যেতে হয়, ঢাকায় যেতে হয়, ইন্ডিয়ায় যেতে হয়, এইগুলো সুবিধা হবে, খুব ভালো হবে। 500 শয্যার আধুনিক এই হাসপাতাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য সেবায় বড় সংযোজন। এখানেই মিলবে মানসম্মত চিকিৎসা, কমবে ভোগান্তি, এমনটাই আশা স্থানীয়দের। আমাদের প্রত্যাশাতে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল সুন্দরভাবে হইলে আমাদের সব দিক থেকে আমাদের একটা উপকার হবে। কম টাকার ভিতরে সরকারি প্রাইভেট হিসেবে হাসপাতালে যে আমাদের কিছু চিকিৎসার জন্য একটু কিছু একটা করে দিতে পারে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের মতো খেটে খাওয়া শ্রমিক যাতে চলতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর এই সফর শুধু খাল খনন বা উদ্বোধনেই সীমাবদ্ধ নয়, এটি জেলার উন্নয়নের ধারাকে নতুন গতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি, বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসী খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। প্রধানমন্ত্রীর এই সফর জেলার উন্নয়নের চাকা আরও গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। চরম ভোগান্তিতে পড়েছেন নোয়াখালী ঢাকা রেল রুটে যাতায়াতকারীরা। ইঞ্জিন সংকটে প্রায় ঘটছে শিডিউল বিপর্যয়। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যাত্রী, মেল, ডেমো সহ একাধিক ট্রেন সার্ভিস ও স্টেশন। তাই ভোগান্তি থাকলেও সড়ক পথেই চলাচল করতে হয় সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের। এক সময় এই রেল লাইনে গর্জন তুলে ছুটে চলত একের পর এক ট্রেন, যাত্রীদের কোলাহলে মুখর থাকত স্টেশন। কিন্তু ইঞ্জিন বিকল সহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে নীরব পড়ে আছে ব্যস্ত সেই রেলপথ। বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে মাছ চাষের জন্য প্রসিদ্ধ নোয়াখালী। প্রায় 3600 বর্গ কিলোমিটার জুড়ে বসবাস 40 লাখ মানুষের। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও রাজধানীর সাথে জেলাবাসীর চলাচল করতে হয় সড়ক পথে। অথচ একসময় নোয়াখালী ঢাকা রুটে দিনে রাতে 8 বার ট্রেন যাতায়াত করত। চলাচল ছিল চট্টগ্রাম, চাঁদপুর, লাকসাম সহ আরও কিছু রুটে। তবে ধীরে ধীরে ট্রেন সংকটে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অধিকাংশ স্টেশনের কার্যক্রম। কুমিল্লার সাথে নিয়মিত যাতায়াত ছিল, তারপরে ডেমো ট্রেন ছিল, ডেমো ট্রেন কুমিল্লা টু নোয়াখালী সরাসরি যাতায়াত করতো। ট্রেন আসে কিন্তু থামে না, বুঝছেন, মানে ট্রেন চলে যায়, একটা ট্রেন আসে মাত্র। রেল ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে তার অর্থনৈতিকভাবে অনেক আমাদের সমস্যা হচ্ছে। বর্তমানে উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন নোয়াখালী ঢাকা রুটে চলাচল করে। পুরাতন ও দুর্বল ইঞ্জিনের কারণে নির্দিষ্ট সময় ছাড়লেও গন্তব্যে পৌঁছাতে সময় লাগে বেশি। সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন নতুন করে বরাদ্দ হলেও সেটি এখনো চালুই হয়নি। সুবর্ণচর এক্সপ্রেস ওটাও প্রায় বন্ধ করে, মানে সেই আজ তো আরো 2-3 বছর আগে এটা পাস হওয়ার পরও এখন আমরা পাই নাই। ট্রেনটা 6:30 তখন এটা এত স্লো চলে, ঢাকা বিকেলে পৌঁছে। স্টেশন মাস্টার জানান, যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ অধিকাংশ ট্রেন সেবা। তবে নতুন করে ইঞ্জিন বরাদ্দ পেলে আবারও শুরু হবে রেল চলাচল। তো ডেমোগুলি দীর্ঘদিন চলছে, পরে
বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে এগুলি নষ্ট হয়ে গেছে। আবার যদি এগুলি মেরামত হয় তাহলে পুনরায় চালু হবে। আর নোয়াখালী এক্সপ্রেস যেটা মেল ট্রেন হিসেবে পরিচিত, এটা বহু পুরাতন ট্রেন, বহু প্রাচীন আমল থেকে চলাচল করছে। এখন আপাতত ইঞ্জিন সংকটের কারণে বন্ধ রয়েছে। নানা সংকটে নোয়াখালী লাকসাম রুটের 11টির মধ্যে 6টি স্টেশন বন্ধ রয়েছে, আর ট্রেন বন্ধ আছে 5টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি কলেজে আলোচিত মারামারি ঘটনায় কলেজটির প্রদর্শক আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এই তথ্য জানান। এর আগে কলেজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় কলেজটির অধ্যক্ষ ও প্রদর্শক আলেয়াকে আলাদা প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও আরেকটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। সবগুলো প্রতিবেদন মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এদিকে দাউদকান্দিতে স্থানীয়দের ব্যানারে অধ্যক্ষ আলেয়া খাতুনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। 23 এপ্রিল কলেজে বিএনপি নেতাদের সঙ্গে প্রদর্শক আলেয়ার হাতাহাতি ও মারামারির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পরদিন বিএনপি স্থানীয় এক নেতাকে বহিষ্কারও করে। প্রিন্সিপাল ডক্টর আব্দুল রাজ্জাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিম বলি, আর এই কলেজের যিনি ম্যাডাম আলী আক্তার হীরা, তাকে আমি তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। ওনাদের বলছে আজকেই দিতে, এবং আমি এই রিপোর্টগুলো পাওয়ার সাথে সাথেই মাউসিতে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারকে এই প্রতিবেদনগুলো আমি দেব। গাইবান্ধা ও পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেছে 4 জনের। এর মধ্যে গাইবান্ধাতেই মারা গেছেন চাচা ভাতিজা সহ 3 জন। স্থানীয়রা জানায় দুপুরে বৃষ্টি শুরু হয় সুন্দরগঞ্জে। এ সময় একটি ছাপড়া ঘরে গরুসহ আশ্রয় নেন কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ফুয়াদ হাসান নামে এক যুবক। আহত রাফি, মিজানুর রহমান ও শামীম নামে 3 জনকে নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসক রাফি ও মিজানকে মৃত ঘোষণা করেন। মিজান ও রাফির সম্পর্কে চাচা ভাতিজা। এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামে বজ্রাঘাতে মারা গেছেন এক চা শ্রমিক। আহত হয়েছেন 2 জন। ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায় মধ্যরাতে সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। পরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। এর আগে শনিবারও বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যায়। কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা। ক্ষতি হয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি ঘরেরও। ক্ষতি হয়েছে ভুট্টা সহ বিভিন্ন ফসলের। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু এলাকা। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি অফিস। কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন প্রতিদিনকারী চিত্র। কয়েকদিনের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, চিনি ও মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম। বাজার ভেদে একই পণ্যের দাম আবার ভিন্ন। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের অজুহাতে কোম্পানিগুলো পণ্যের দাম বাড়িয়েছে। ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। অস্থির বাজার নিয়ে যেন স্বস্তির কোনো খবরই নেই। নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরেই থাকে বছরের সিংহভাগ সময় জুড়ে। দাম বৃদ্ধির পর সেই একই পণ্যের দামও আবার বাজার ভেদে হয় ভিন্ন। কুমিল্লার বাজারগুলোই যেন প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে পারে। এখন যে দামগুলো আছে সাধারণ পাবলিক রেঞ্জের বাইরে। অনেক দোকানে 110 টাকা, আগে দেখা যায় 98 টাকায় কিনতাম, 95-98 টাকা। এখন সব জিনিসই তো আমাদের সাধ্যের বাহিরে। সব জিনিসের দাম মরক্ষণ ওই প্রতি শুক্রবার এলে 10 টাকা 20 টাকা বাড়া। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে তেলের সংকটটা এটা দেয়, কাস্টিং খরচ বেশি, তারা এটা কাজটা দেয়। অর্ডার নিতে এবং তেল দিয়ে যাইতো, এখন তারা কোনো তেল দিয়ে যায় না, অর্ডার নেয় না, যাই আনতে হয়। আনতে গেলে তারা পোলাও চাল দিবে, বাসমতি চাল, সরিষার তেল এটার সাথে আনতে হয়। ওই গ্রুপের যে মালগুলো আছে, অন্যান্য আনুষঙ্গিক মাল, আটা, ময়দা, চাল, সরিষার তেল, এই মালগুলো আমরা নিজেরাই কালেক্ট করতে হয়। মানে তারা চাপাই দিতেছে, আমরাও আনতে হয়। ব্রয়লার 180 টাকা, সোনালি 360 টাকা, আর লেয়ারটা 380 টাকা। 10 টাকা বাড়ার কারণ বর্তমানে মনে করেন আমরা দূর দূরান্ত থেকে মুরগি আনি, বুঝছেন নি।
কয়েকদিনের ব্যবধানে নানা পণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ভোজ্য তেল, চিনি ও মুরগির বাজার সবচেয়ে বেশি অস্থিরতা। ক্রেতারা বলছেন যে কোনো অজুহাতে পণ্যের দাম বাড়ানো বিক্রেতাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তরকারির দাম কিছুতে কমে না, তারপর আমাদের কিনা করতে হয়, খাওয়া তো লাগে। বাজারে মনিটরিং অবশ্যই দরকার, প্রতিদিন না হোক সপ্তাহে 2-3 দিন মনিটরিং অবশ্যই প্রয়োজন। পাবলিকের কথা কিছু লাভ হচ্ছে না, যাই না বাওয়াত অজুহাত, বুঝছেন, আর তারা কইব কি তেলের দাম বেড়ে গেছে গা। প্রশ্ন উঠেছে বাজার ভেদে কেন দামের এমন পার্থক্য? মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির ঘাটতি কি এর কারণ? বাজারের একটু নিয়ন্ত্রণের বাইরে। আমাদেরই বিশ্বাস বর্তমান যে সরকার আছে, আমার যে সরকার, তারা বাজার মনিটরিংটা করলে বাজারের ক্রেতা সাধারণ এবং কি ব্যবসায়ীরা অত্যন্ত খুশি হবে। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তি হয় ক্রেতাদের। কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদ তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। গাজীপুরে বিচ্ছেদের পর প্রতারণার মাধ্যমে 50 লাখ টাকা ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্বামী সাদ্দাম। দুপুরে কোনাবাড়ী প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির কথাও বলেন সাদ্দাম জানান, প্রেম করে বিয়ের 2 বছর পর তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও সাবেক স্ত্রী রুমা আক্তার প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে 50 লাখ টাকা ও জমি হাতিয়ে নেয়। স্থানীয়দের মাধ্যমে কাবিনের 4 লাখ টাকা পরিশোধের পরও তার নামে মামলা দেয় এবং নানাভাবে প্রাণের নাশের হুমকি দেয়। তাদের কন্যা সন্তানকে দূরে রাখার অভিযোগ করেন সংবাদ সম্মেলনে। সাদ্দাম তার জীবনের নিরাপত্তা চেয়ে কোনাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মাঝে। যুক্তরাষ্ট্রের নিখোঁজ থাকার 10 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা ও এলাকাবাসী। মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের বসবাস ঢাকার মিরপুর পল্লবীতে হলেও গ্রামের সাথে ছিল নিবিড় যোগাযোগ। মাত্র 7 মাস আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তার পরিচয় হয় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সঙ্গে। স্বজনদের দাবি তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে গত 16 এপ্রিল লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে 2 জনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়। এরপর টানা 10 দিন নিখোঁজ থাকার পর সামনে আসে ভয়াবহ খবর। 8 দিন পর আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ। একদিন পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয় নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। এরপর তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই, যেন আমার বোন তো আর শুধু শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করুন। জানতে পারছে ভাই যে মারা গেছে, রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। ডক্টরিং করার জন্য ওই কাছে গেছে, তখন উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার সেইভাবে বিচার করা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে দিকে যোগাযোগ করা আমরা সেটা দেখবো, ওই বিষয় থাকলে সেটা আমাদের কোনো একটা থাকে আমরা দেখবো। বিদেশি কোনো ভেবে থাকে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখা হয়। বৃষ্টির হত্যার মূল কারণ উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।